লন্ডনে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। 17 বছর পর খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন তিনি। জাতীয় ঈদগাহে জামাতের প্রস্তুতি সম্পন্ন। 7:30টায় প্রথম জামাত। নিরাপত্তার হুমকি নেই বলছে সিটি কর্তৃপক্ষ। বাসে টিকিট সংকট থাকলেও বাড়তি ভাড়ার অভিযোগ নেই। সড়কে যানবাহনের চাপ, রেলে ঘরমুখো মানুষের ভিড়। অবশেষে জমেছে দেশের প্রতিটি কোরবানির হাট। সংখ্যা অনেক বেশি হওয়ায় দাম পাচ্ছেন না বড় গরুর খামারিরা। আজ পবিত্র হজ। মিনা থেকে আরাফাতের দিকে হাজির হচ্ছেন হজ যাত্রীরা। লাব্বাইক ধ্বনিতে মুখর ময়দান। স্বাগত সংবাদ সংযোগে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। এক মাস পর দেশ ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বৃহস্পতিবার বেলা 11:05 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। এর আগে সকাল 9টায় তাদের গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে আসেন জুবাইদা রহমান। গেল মাসে দীর্ঘ 17 বছর পর বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছিলেন ডাক্তার জুবাইদা রহমান। শফিকুল হকের রিপোর্ট। 17 বছর আগে ডাক্তার জুবাইদা রহমান যখন লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন, তখনকার পরিস্থিতি ছিল ভিন্ন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলের শিকার হয়ে রাজনৈতিক মামলা নিয়েই স্বামী তারেক রহমান সহ দেশ ছাড়তে হয়েছিল তাকে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে মিথ্যে মামলা থেকে মুক্তি মিলতে থাকে জিয়া পরিবারের সদস্যদের। এরই ধারাবাহিকতায় শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গত মাসের 6 তারিখ দেশে ফেরেন ডাক্তার জুবাইদা। 1 মাস দেশে থাকার পর ঈদুল আজহার সামনে রেখে স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ফিরছেন ডাক্তার জুবাইদা। বৃহস্পতিবার সকাল 9টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা থেকে বের হয় জুবাইদা রহমানের গাড়িবহর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি টার্মিনাল দিয়ে প্রবেশ করে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাতার এয়ারওয়েজের ফ্লাইট 641-এ ওঠেন তিনি। এ সময় পরিবারের সদস্যরা তাকে বিদায় জানান। গেল 1 মাসে হাসপাতালে ভর্তি, মায়ের সাথে দেখা করা ছাড়াও বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় ডাক্তার জুবাইদা রহমানকে। শফিকুল হক, 71, ঢাকা। শিরোনামে বলছিলাম, সকাল 7:30টায় রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আদায়ে সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে কর্তৃপক্ষ। জামাতে প্রায় 35,000 মুসল্লি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। 12 ঘন্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। এক প্রশ্নের জবাবে নগর ভবন সচলের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান তিনি। শারমিনীরা রিপোর্ট। দুদিন বাদেই শনিবার পবিত্র ঈদুল আজহা। রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহে প্রায় 35,000 মুসল্লি সমবেত হবেন ঈদের নামাজ আদায়ে। এরই মধ্যে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। সকাল 8:30টায় ঈদের প্রধান জামাতের সময় নির্ধারণ করা আছে, তবে বৈরী আবহাওয়ার কারণে স্থান ও সময় পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে প্রধান জামায়াত হবে সকাল 8টায় বায়তুল মোকাররমে। কেন্দ্রীয় ঈদগাহের সব প্রস্তুতি নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখছেন না দক্ষিণ সিটির প্রশাসক। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো রকমই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বায়তুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কথা বলেন কোরবানির পশুর হাট ও কোরবানির পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও। আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমরা আশা করতেছি যে 12 ঘন্টার ভিতরে আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব। এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। আমাদের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি। আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি।
একই সাথে সরকারের অন্যান্য সংস্থার কাছ থেকে আমরা তাদের কাছে রিকুইজিশন দিয়ে রাখছি, প্রয়োজনে যদি আমাদের বেশি গাড়ির প্রয়োজন হয় সেটা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসব। প্রশ্নের জবাবে বলেন, নগর ভবন সচলের সিদ্ধান্ত রাজনৈতিক। এই বিষয়টা আমি আসলে উত্তর দিতে চাই না, এটা একটা রাজনৈতিক বিষয়। এই সেন্সিটিভ বিষয়গুলোতে আইনগত বিষয়, এই বিষয়গুলো আমি কথা বলতে চাই না। শারমিন মীরা, ৭১, ঢাকা। বাসে টিকিট সংকট থাকলেও অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে বেশ কিছু মানুষ ঢাকা ছাড়ায় কিছুটা দুর্ভোগ হচ্ছে বলে জানান তিনি। বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সব কথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি বিভিন্ন বাস কাউন্টার এবং যাত্রীদের সাথে কথা বলেন। যাত্রীদের পক্ষ থেকে টিকিট না পাবার অভিযোগও করা হয়, তবে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাননি বলে জানান উপদেষ্টা। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতিরিক্ত যাত্রী চাপের সুযোগে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। একজনও কিন্তু কেউ বলে নাই যে বাড়তি ভাড়ার কথা। বাড়তি ভাড়া কেউ নেয় নাই। তো অনেকে বলছে যে টিকিট পাচ্ছে না এখনো, যেহেতু বাস যেটা আসছে ওইটা এখন ফিরে আসে নাই, এই জন্য হয়তো টিকিট পাচ্ছে না, কিন্তু বাড়তি ভাড়ার কথা কেউ বলে নাই। ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে রাজধানীর প্রায় প্রতিটি বাস স্ট্যান্ডগুলোতে, তবে গাড়ির সংকট নেই বলে দাবি করছেন পরিবহন সংশ্লিষ্টরা। মহাসড়কে যানজটের কারণে বাস ছাড়তে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দেরি হচ্ছে। ঈদের বাকি আর মাত্র 48 ঘন্টা, তাই বাড়ি ফেরা যাত্রীদের চাপ বেশি বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। গেল কয়েকটি ঈদের তুলনায় এবার যাত্রীর সংখ্যাও বেশি। অন্যদিকে উত্তরবঙ্গগামী বাসগুলো নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে ছাড়ছে, কারণ হিসেবে মহাসড়কে যানজটের কথাও বলছে পরিবহন সংশ্লিষ্টরা। যদিও সকালের শুরুতে কল্যাণপুর থেকে আমিনবাজার ব্রিজ পার হতেই 1 ঘন্টারও বেশি সময় লেগেছে। আছে বাড়তি ভাড়া নেবার অভিযোগও, বিশেষ করে গাবতলী থেকে ছেড়ে যাওয়া পার্শ্ববর্তী জেলার বাসগুলোর ক্ষেত্রে এই অভিযোগটা সবচেয়ে বেশি। মোবাইল টিম, ভিজিলেন্স টিম সহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সড়কপথে ঘরমুখো মানুষের ঢল নেমেছে, যেটা বলছিলাম, এবং আজ থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় যাত্রীদের চাপও বেড়েছে বাস টার্মিনালে। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়নাদিত্য। নয়ন, সকাল থেকে আপনি আপডেট জানাচ্ছিলেন সময়ের সাথে সাথে যাত্রী উপস্থিতি বাড়ছে এবং বৈরী আবহাওয়ার কারণে কিছুটা যানজটও পোহাতে হচ্ছে। দিনের এই প্রান্তে এসে সেই চাপটা কেমন দেখছেন যাত্রীদের একটু জানাবেন। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। এমন কোনো অভিযোগ আপনার কাছে এসেছে কিনা নয়ন, এবং আপনি আসলে কি দেখছেন? পরিস্থিতি কিন্তু আগের মতোই রয়েছে, কেননা আমি যে বাস স্ট্যান্ডে, গাবতলী বাস স্ট্যান্ডের ভেতরে যে কাউন্টারগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই এখন বন্ধ হয়ে গেছে, কেননা তাদের কাছে আর কোনো বাসের টিকিট নেই। যাত্রীরা যারা আসছেন কাউন্টার ফাঁকা দেখে তারা মূলত এই যে মূল সড়কে এসে উপস্থিত হচ্ছেন, যদি কোনো না কোনোভাবে কোনো বাসে কিংবা যে কোনো বাহনে উঠে তাদের গন্তব্যে যাওয়া যায়। তেমনই কিন্তু পরিস্থিতি আমরা দেখছি, বিশেষ করে অভ্যন্তরীণ যে বাসগুলো রয়েছে, সিটি সার্ভিসের যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলোতে মূলত যাত্রীগুলো নেওয়া হচ্ছে। যেমন দেখুন আপনাকে দেখাই, নিউ ভিলেজ পরিবহন, হ্যাঁ, সেটি এখন যাচ্ছে ধুবারিয়া। এই বাসগুলা কিন্তু ঢাকার ভেতরে অভ্যন্তরীণ যে চলাচলের বাস, সেই বাস সেগুলো কিন্তু হচ্ছে এখন দূরপাল্লার বাসে পরিণত হয়েছে। এর পেছনে যে বাসটি রয়েছে সেটিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঢাকা টু চন্দ্রা যাবার কথা, সেই বাসটিও আমি বোধ করি সেটি টাঙ্গাইল পর্যন্ত যাচ্ছে। যার কারণে এই যে দেখুন তারা যাত্রী যেভাবে উঠাচ্ছে, এবং এই যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন মূলত এই ধরনের বাস যেগুলো আছে সেগুলোতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এবং আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, আমার আশেপাশে অনেকেই বলছিলেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। যদিও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং তারা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম এখানে সেনাবাহিনীর যে নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন, লেফটেন্যান্ট নীলিমা, তিনি বলছিলেন যে সকালবেলা তার কাছে বেশ কিছু এরকম অভিযোগ ছিল বাড়তি ভাড়া নেবার। তো তিনি সেই মোবাইল টিম নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ তারা গিয়ে সেটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এই যে দেখুন ঢাকার ভেতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে চলাচল করা যে বাস, সেটি এখন দূরপাল্লার বাসে পরিণত হয়েছে এবং সেটিও যাত্রী নিয়ে চলে যাচ্ছে। এই যে বিআরটিসি যে দোতলা বাস যেগুলো ভাড়ায় চলে, সেগুলো কিন্তু আমি একটু যানজটে যেহেতু আছে একটু কথাও বলি। ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? পাটুরিয়া 200 করে।
আচ্ছা, এই যাত্রীদের কাছ থেকে যেটি বললেন উনি আবার ভাড়া কিন্তু বেশি বললেন না, কারণ ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত যে বাসগুলো যায় সেগুলোতে 180 থেকে 200 টাকার মতো ভাড়াই নেয় অন্যান্য সময়। আজকে আপনারা কোথায় যাচ্ছেন? পাটুরিয়া ঘাট 300 টাকা। 300 দেখুন এখানে দেখা গেল যে একটি বাসে কিন্তু 100 টাকা ভাড়া বেশি নিচ্ছে। তো এই রকম যার কাছে যে যাত্রীর কাছে যেমন ভাড়া পাওয়া যাচ্ছে তেমনি এখানকার এখন বাসের যারা পরিবহন শ্রমিক যারা আছেন তারা সেভাবে ভাড়া নিচ্ছেন। এই অভিযোগটি কিন্তু মূলত যাত্রীদেরও ছিল, যদিও অনেক যাত্রী আছেন যারা এখন টিকিট পাচ্ছে না। যেমনটা আমি বলছিলাম যে আপনি যদি একটু ক্যামেরা আমার সহকর্মীকে যদি বলি, দেখুন অসংখ্য যাত্রী কিন্তু এখানে রাস্তায় তাদের লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে যে তারা তাদের গন্তব্যে যাবার আশায়, যদিও এখনও তারা কোনো বাস পাননি, অপেক্ষায় আছেন। এরকম অসংখ্য মানুষ এসে এখানে দাঁড়াচ্ছেন যারা মূলত দেখা যাচ্ছে মানুষ আসলে অপেক্ষায় রয়েছেন, যদি কোনো ফাঁকা বাস পাওয়া যায়, একটি সিট পাওয়া যায়, নারীর টানে আসলে তারা ফিরছেন। এবং আপনি তো আছেন, আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আরও খবর আমরা জানতে পারবো। সহকর্মী নয়নাদিত্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সড়কে ঘরমুখ মানুষের খবর জানাচ্ছিলেন। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখ মানুষের ভিড় বেড়েছে। বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকদের ছুটি হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কয়েক জায়গায় গাড়ি বিকল এবং দুর্ঘটনার কারণে 3 ঘন্টা পর যান চলাচল করছে থেমে থেমে। যদিও সিরাজগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে 4 লেন চালু হওয়ায় সুফল পাচ্ছেন ঘরমুখ মানুষেরা। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। সকালে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে ধীরে ধীরে চলছে যানবাহনের কারণে বোটবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় হালকা যানজট হয়। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা থেকে কয়েক কিলোমিটার জুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। 4 ঘন্টা রাস্তা শেরপুর গাজীপুর এলাকায় 4 ঘন্টা গাড়িতে উঠছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। রাস্তায় প্রচুর জ্যাম। আব্দুল্লাহপুর থেকে এই জায়গায় আসতে আমার 4 ঘন্টা লাগছে। ভোর 5টায় রওনা দিচ্ছি আর এখন এখানে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কয়েক জায়গায় গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে 3 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এতে মহাসড়কের টাঙ্গাইল অংশে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার সড়কে থেমে থেমে চলছে যানবাহন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, গাড়ি বিকল ও উল্টে যাওয়ায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, তবে বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়েছে। 6 শতাধিক পুলিশ সদস্য রাত দিন আমরা এই ঘরমুখী মানুষের নির্বিঘ্নে যাত্রা পারাপার করতে আমরা কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবার সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে বেড়েছে যানবাহনের চাপ, তবে যানজট না থাকায় স্বস্তি নিয়ে ফিরছেন উত্তরের মানুষ। প্রতিদিন উত্তর ও দক্ষিণাঞ্চলের 22টি জেলার 18 থেকে 22,000 পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। ঈদের সময় এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। তবে ঈদ যাত্রায় এবারের চিত্র ব্যতিক্রম। ঢাকা রংপুর মহাসড়কের পুরো 4 লেন চালু হওয়ায় সুফল পাচ্ছেন ঘরমুখ মানুষ। সাভারের সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। যারা অগ্রিম টিকিট করতে পারেনি তাদের অপেক্ষার পাশাপাশি বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ উঠেছে। আগের ভাড়া আপনার 700 বা 800 টাকা, তার চেয়ে না 200 টাকা বেশি নেব, এরকম 1000 টাকা নেব। ওরা 1600-1700 টাকা চাইতেছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 104 কিলোমিটারের মধ্যে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজা ও গরিপুর চান্দিনা ক্যান্টনমেন্ট, পদুয়া বাজার সহ 6টি স্থানে যাত্রীদের ওঠানামা ও ইউলুপের কারণে যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে অনেকাংশেই তা নিয়ন্ত্রণে আছে। ডাকাত এবং ছিনতাইকারীদের উপদ্রব যেন হাইওয়েতে না হয় এবং সাধারণ মানুষ যেন নিরাপদে বাড়িতে যেতে পারেন, এই লক্ষ্যে আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি। মুন্সিগঞ্জে বুধবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় বিকেল থেকেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই। এই মহাসড়ক দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শাকিলা শম্পা, 71। এ পর্যায়ে সিরাজগঞ্জ মহাসড়কের আপডেট আমরা নেব। যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। আর 48 ঘন্টা পরে ঈদ এবং শেষ মুহূর্তে ঘরে ফেরা মানুষের খবর আমরা নিচ্ছিলাম। আপনি এই মুহূর্তে যে মহাসড়কে আছেন তার অবস্থাটা একটু জানাবেন। যানবাহনের চাপ কেমন দেখছেন, যানজট তৈরি হয়েছে কিনা এবং যাত্রীদের কোনো ভোগান্তি আপনার চোখে পড়েছে কিনা, প্রশাসনের পক্ষ থেকে বা কী ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে? হ্যাঁ রাকিব, আপনি যেমনটা বলছিলেন যে উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মানুষের
এক প্রবেশ পথ হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। এই মহাসড়ক কিন্তু 4 লেনে উন্নতকরণের কাজ শেষ হওয়ার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু এবার অনেকটা আনন্দের সাথে কিন্তু তারা বাড়ি ফিরছে। আমি যদি আপনাকে দেখাতে যাই এই মহাসড়কের চিত্র, সেটা হচ্ছে গত 24 ঘন্টা কিন্তু মহাসড়কে দিয়ে কিন্তু প্রায় 60,000 গাড়ি চলাচল করেছে। এবারের ঈদ যাত্রা কিন্তু অনেকটা আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কিন্তু তারা বাড়ি ফিরছেন। কোথাও কোনো যানজটের ভোগান্তি নেই, অনেকটাই নিরাপদের মধ্যে দিয়েই পরিবারের সাথে ঈদ আনন্দ করতে বাড়ি ফিরছেন। আমি মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে যেমনটা দেখেছি যে মহাসড়কের কোথাও কিন্তু কোনো যানজটের সৃষ্টি হয়নি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানামুখী উদ্যোগের কারণে কিন্তু এবার সিরাজগঞ্জের যে 22 কিলোমিটার মহাসড়ক রয়েছে এই মহাসড়কে তেমন কোনো ভোগান্তি পড়েনি মানুষ। তারা এবার যেমনটা জানিয়েছেন যে 4 লেনের কাজ সম্পূর্ণ হয় এবং যে ইন্টারচেঞ্জ হাটিকুমরি ইন্টারচেঞ্জের যে পাবনা লেন এবং বগুড়া লেনটা এটা কিন্তু গত পরশুদিন খুলে দেওয়ার কারণে কিন্তু এবারকার যাত্রাটা অনেকটা স্বস্তিদায়ক হচ্ছে এবং মহাসড়কে কোনো অজ্ঞান পার্টি বা ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনাও কিন্তু এ পর্যন্ত আমাদের কানে আসেনি। ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনা বাহিনীর বিশেষ টহলের কারণে কিন্তু এবার অনেকটাই আনন্দ এবং শান্তিপূর্ণ ভাবে তারা এবার ঈদ উদযাপন করতে পারছেন। আমি অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে অতীতে যেমন এই মহাসড়কের যে ভোগান্তিটা ছিল এবার কিন্তু সেই ভোগান্তিটা নেই বললে চলে। তারা অনেকটা তৃপ্তি নিয়েই বাড়ি ফিরছেন। আমি সিরাজগঞ্জ প্রশাসনের সাথে কথা বলেছি যে তারা কিন্তু প্রায় মহাসড়কের প্রায় 22 কিলোমিটার মহাসড়কে প্রায় 6 থেকে 700 পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। রাতে পেট্রোল টিম এবং মোবাইল টিম সহ ভ্রাম্যমাণ আদালত থাকার কারণে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা এ পর্যন্ত ঘটেনি। তারা অতীতের চেয়ে এবার সবচেয়ে অনেকটা আনন্দ এবং উৎসবমুখর পরিবেশেই তারা এবার পরিবারের সাথে নির্বিঘ্নেই তারা আসলে ঈদ যাত্রায় অংশ নিচ্ছেন এবং সাধারণ মানুষ এখন পর্যন্ত কোনো ভোগান্তি দিতে পারেনি। অন্তত আপনি সেই তথ্যগুলো আমাদেরকে জানালেন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ইউসুফ দেওয়ান রাজু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ঈদ যাত্রায় দুর্ভোগের আরেক নাম মাওয়া এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা এলাকা। ভাঙ্গা এবং সরু রাস্তার কারণে বরিশাল, ফরিদপুর সহ দক্ষিণের বিভিন্ন জেলায় ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে ছিনতাই আর ডাকাতি আতঙ্ক। ওদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওই অংশে টহল বাড়িয়েছে পুলিশ। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। বরিশাল ফরিদপুর মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শেষ প্রান্ত থেকে ফরিদপুরের দূরত্ব 30 কিলোমিটার। সড়কটি দীর্ঘদিন সংস্কার হয়নি, তাই ফরিদপুর সহ আশেপাশের 10 জেলার মানুষ পোহাচ্ছেন দুর্ভোগ। চালকরা জানান, রাস্তার কারণে গাড়ির গতি কম রাখতে হয়, এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। রাস্তা ভাঙ্গা, যেখানে সেখানে গর্ত হয়ে গেছে। বৃষ্টি নামার পরে রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। ভাঙাচোরার কারণে গাড়িগুলো ঠিক মতো চালানো যাচ্ছে না। সাইকেল পিন ভেঙে যায়, পাতি ভেঙে যায়, শেপ লাইন খুলে যায়। গাড়ি নষ্ট হওয়া ও ধীরগতির কারণে ভোগান্তির পাশাপাশি বাড়ছে ছিনতাই, ডাকাতির শঙ্কা। পাতি ভেঙে গেছে, যার কারণে আমরা যাইতে খুব বিড়ম্বনায় আছি এবং ফরিদপুর কখন পৌঁছাবো তার কোনো নিশ্চয়তা নেই। ছিনতাই ও ডাকাতির বিষয়টি মাথায় রেখে 30 কিলোমিটার মহাসড়ক 4 ভাগে ভাগ করেছে পুলিশ। বাড়ানো হয়েছে টহল। মুন্সিবাজার থেকে মহিলা রোড পর্যন্ত একটি বিশেষ পেট্রোল রয়েছে। মহিলা রোড থেকে পুকুরিয়া পর্যন্ত একটি বিশেষ পেট্রোল এবং পুকুরিয়া থেকে ভাঙ্গামোড় পর্যন্ত একটি বিশেষ পেট্রোল। এইভাবে আমরা এই রাস্তাটা নিরাপত্তা নিশ্চিত করেছি। মাদারীপুর ও গোপালগঞ্জ হয়ে ভাঙ্গা পর্যন্ত মহাসড়কটি শুরু হবার কারণে যাত্রীদের গন্তব্যে যেতে সময় লাগছে। সড়ক বিভাগের প্রকৌশলী জানিয়েছেন, কে কাজ করবে সেই সিদ্ধান্তের পরই সড়ক সংস্কার শুরু হবে। লং টার্ম সলিউশন যেটা আছে যে 6 লেনে উন্নীতকরণ, এটার জন্য আমাদের অলরেডি ভূমি অধিগ্রহণের কাজ সমাপ্ত পর্যায়ে। আর বাস্তবায়ন যেটা ফিজিক্যাল ওয়ার্ক বাস্তবায়ন, সেটার জন্য আমাদের এই মুহূর্তে ডোনার এজেন্সি কে এই কাজটা বাস্তবায়ন করবে সেটা সিদ্ধান্ত গ্রহণের কাজ চলছে। এদিকে ঈদে বাড়ি যেতে নারায়ণগঞ্জ রেলগেট, খানপুর মেট্রো হল, চাষাড়া, চানমারি, বন্দরঘাট সহ বিভিন্ন বাস, লঞ্চ টার্মিনাল এবং ট্রেন স্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। সেখানেও বাড়ি ফেরা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। কাউন্টারগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। বনশ্রী হালদার, ৭১। ঈদ যাত্রার ৬ষ্ঠ দিনে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। আজ থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় এই চাপ বাড়ল। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে উঠছেন ট্রেনের ছাদে।
ঈদের আর বাকি মাত্র একদিন। আজ থেকে শুরু হয়েছে ঈদের টানা 10 দিনের ছুটি, তাই প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে রাজধানীর মানুষ। গেল কয়েকদিনের তুলনায় ঈদ যাত্রায় 6ষ্ঠ দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের অনেক ভিড় দেখা গেছে। এতদিনে ট্রেনের ছাদে না ওঠা নিয়ে কঠোর অবস্থায় থাকলেও আজ তা সামাল দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। অনেকেই ছাদে উঠেই বাড়ির পথে রওনা হয়েছেন। সকাল থেকে প্রায় সব ট্রেনই ছাড়ছে সময় মেনেই। আগের মতো শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনের এই যাত্রা এখন বেশ স্বস্তির বলছেন যাত্রীরা। নিয়মিত ট্রেনের পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি রুটেও চলছে ঈদ স্পেশাল ট্রেন। এই 2 ঘন্টার মতো আপনার দাঁড়াইছি, টিকিট শেষ, সিট শেষ, স্ট্যান্ড টিকিট। সকাল 6টা থেকে দাঁড়াইছি, বোধহয় 100 জনকেও টিকিট দেয় না, এখনই বলতেছে সিট শেষ। স্টার্টিং দিছে কিন্তু সিট দেয় নাই। বলছি যে বাচ্চা নিয়ে যাবো কিভাবে, বলে সেটা আমাদের জানার বিষয় না। টিকিট পাইতে তো আরো 1 ঘন্টা লাগবে, এখন পাবো কিনা তাও সন্দেহ। স্ট্যান্ডের জন্য ট্রাই করতেছি। সিলেটে নদীর পানি কমলেও এখনো বিপদসীমার উপরে। ভাঙা বাঁধ দিয়ে পানি এখনো প্রবেশ করছে, যে কারণে মানুষের দুর্ভোগ কমেনি। জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি গেল 24 ঘন্টায় কমেছে প্রায় 34 সেন্টিমিটার। এখনও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার আমলশীত পয়েন্টে 1.31 সেন্টিমিটার দিয়ে বইছে। জেলা প্রশাসন ত্রাণ তৎপরতার কথা জানালেও দুর্গতদের দাবি তাদের খবর কেউ নেয়নি। হুসাইন আহমেদ সুজাদের রিপোর্ট। জকিগঞ্জে কুশিয়ারার পানি 34 সেন্টিমিটার কমে বইছে বিপদসীমার 1.31 সেন্টিমিটার উপর দিয়ে। নদীতে পানি কিছুটা কমলেও ভেঙে যাওয়া সব বাঁধ দিয়ে এখনও পানি লোকালয়ে ঢুকছে। জকিগঞ্জ সদর, সুলতানপুর, খোলাছড়া, বীরশ্রী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। একই রকম অবস্থা বিয়ানীবাজার উপজেলার আলীনগর, দুবাগ, শেওলা ও কুড়ারবাজার ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে কুশিয়ারা নদীর পানি প্রবল বেগে প্রবেশ করছে, যার কারণে এখনও প্লাবিত হচ্ছে মানুষের ঘরবাড়ি। দুর্গত এলাকার মানুষের দাবি এখনও তাদের খবর নেয়নি কেউই। 2 গাঁও প্রায় মানুষ পানিবন্দী, মানে খালি সরিয়াটা কোনো রকম আছে, আর ফাঙ্কিউরি সারা এলাকা মানুষ মসজিদও আইতে পারেন না, স্কুলও যাইতে পারেন না। অন্তপক্ষে বাড়ি প্রায় বাড়ি মারা, বাড়ি থেকে মানুষ প্রতিবন্ধী হিসাবে আছে আর কি, কোনো মানুষ বাইরে আর কোনো কথা নাই। অনেক জায়গা প্রায় মনে হয় 5-6 নলইব ভাঙ্গিয়া গেছে, এবং সময় সময় খালি ভাঙতে আছে। 4টা হুতা লইয়া কিলার হইতাম ভাই, গাঙ্গে ভাঙ্গে নের গেমার গোর দুয়ার রাইতে ঘুমাইতাম পারি না, ডর হরে যায়। তবে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন জানায় বৃষ্টি না হওয়ার কারণে কুশিয়ারা নদীর পানি কমছে। আশা করছি যদি বৃষ্টিপাত আর না হয়, আগামী 1 বা 2 দিনের মধ্যে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যাবে। এই পর্যায়ে আমরা স্বাস্থ্য সেবা যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে নজর দিচ্ছি, মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট, কুশিয়ারা নদীর আমলশীত, ফেঞ্চুগঞ্জ ও শেওলা পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে পানি বইছে। তবে আগামী 2 দিন বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট। শিরোনামে বলছিলাম, রাজধানীর প্রায় প্রতিটি কুরবানি হাট জমে উঠেছে এবং কেনাবেচা কেনা চলছে। সেই খবর রাখছেন সহকর্মী সবুজ মাহমুদ, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। সবুজ, সকাল থেকে বিভিন্ন হাট আপনি ঘুরেছেন, আমাদেরকে আপডেট করছেন। ঠিক এই মুহূর্তে আপনি কোন হাটে আছেন, সেই হাটের পরিস্থিতি একটু বলবেন। বেচা কেনা নিয়ে কোনো অভিযোগ আসলে ক্রেতা বিক্রেতাদের মধ্যে আছে কিনা, সার্বিক চিত্রটা আসলে কেমন দেখছেন? রাকিব, আমি সকাল থেকে ছিলাম গাবতলী হাটে, এখন আমি আছি সাভার পৌরসভা গেন্ডা এলাকার যে হাটটি পৌরসভার হাট, সেই হাটে এসি এবং এখানে ক্রেতাদের সমাগম আছে। এখানে অনেক গরু আছে। আমি একটি গরুর ধাক্কা খেলাম। এখানে অনেক ক্রেতা আছে এবং গরু অনেক সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে বলে ক্রেতারা আমাকে জানিয়েছে। এবং এখানে অনেক ছোট বড় সব ধরনের গরু এখানে পাওয়া যাচ্ছে। তো ক্রেতাদের সাথে কথা বলেছি যে তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় আজকে দামটা একটু কম, এবং বিক্রেতারাও বলছে যে তাদের যে লাভ, যে যতটুকু কমের মধ্যে লাভ করে যতটুকু তাড়াতাড়ি গরু বিক্রি করে দিতে পারছে, সেইটুকু লাভ রেখেই তারা গরু বিক্রি করে দিচ্ছে। এখানে আমি একটি ব্যাপারীর কাছে এসেছি, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা এখানে যে গরু বিক্রি করছেন, কেমন দামে বিক্রি করছেন বা কেমন দাম আজকে আছে? যেহেতু প্রতি বছরের তুলনায় এবারে মোকাম যেটা মানে গ্রাম এলাকায় বা বিভিন্ন গ্রামের হাটে গরুর দাম কম, বাজারেও গরুর দাম কম, স্বাভাবিক বাজার।
স্বাভাবিক বাজার। আপনারা দাম কি ঠিক আছে বা? হ্যাঁ, দাম ঠিক আছে। সচরাচর গরুর যোগান প্রচুর। এবার অন্যান্য বছরের তুলনায় নিউজ যেগুলো আমরা দেখতেছি, অন্যান্য বছরের তুলনায় গরুর যোগান পর্যাপ্ত পরিমাণ। আচ্ছা, গরু বিক্রি করেছেন এরকম কেউ আছে ক্রেতা আছে? আচ্ছা, আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব, যারা এখানে গরু কিনেছেন এমন কারোর সাথে কথা বলার চেষ্টা করব যে কেমন দামে গরু আসলে কিনলেন, কোনটা কিনেছেন? এটা কিনেছি। এই গরুটা হ্যাঁ। কত পড়লো? 1,51,000 টাকা। 1,51,000 হ্যাঁ। টাকা। তো এই দামে কি সন্তুষ্ট এবং গরু কেমন? গরু খুবই ভালো, এই দামে আমি সন্তুষ্ট। আমি প্রতি বছরে এই নওগাঁ দেশি গরুর ঘর থেকে কিনে থাকি আর কি, গরু স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে আর কি। রাকিব, যেমনটা শুনছিলেন যে আমরা যে সাভার গ্যান্ডা বাজার হাটে এসেছি, সেই হাটে গরুর দাম ঢাকার যে হাটগুলো আছে সেখানে এটা যেহেতু একটু মফস্বল এলাকা, এখানে একটু দাম আরও কম। তো এখান থেকে গরু যদি কেউ কিনতে চায় তাহলে ঢাকার চেয়ে কম দামে পাবে বলে বিক্রেতা এবং ক্রেতারাও বলছেন। অনেক ধন্যবাদ সবুজ, চমৎকার করে আসলে হাটের চিত্রটা দেখালেন এবং নিশ্চয়ই যারা গরু কিনতে বা যাবেন বা কেনার কথা ভাবছেন তারা আপনার কাছ থেকে তথ্যটা পেয়ে উপকৃত হবেন। আমাদের সঙ্গে ছিলেন সহকবি সবুজ মাহমুদ। জয়পুরহাটে কোরবানির বড় গরু বিক্রি করতে না পারায় চরম বিপাকে পড়েছেন খামারিরা। এলাকার হাটগুলোতে ছোট আর মাঝারি গরুর ব্যাপক চাহিদা থাকলেও মিলছে না বড় গরুর ক্রেতা। ঢাকা সহ অন্যান্য জেলা হাটগুলোতে বড় গরু সরবরাহ ঝুঁকি থাকায় হাটগুলোতে তুলতেও পারছেন না তারা। অনলাইনেও কাঙ্ক্ষিত সাড়া নেই। মোয়াজ্জেম হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটে ছোট ও মাঝারি গরু বিক্রি করতে পারলেও বড় গরু বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা। শেষ ভরসা অনলাইনেও সাড়া নেই। খামারিরা বলছেন বড় গরুর চাহিদা না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। বড় গরু লালন পালন করতে যে মানে বিপদের সম্মুখীন মোটামুটি। এখন বিভিন্ন অনলাইন মাধ্যম না সুযোগ সুবিধা না থাকা বা না পাওয়া, হাটে বাজারে নিয়ে যাওয়া বড় গরু খুব চরম বিভাগে পড়তে হচ্ছে। আমাদের যাদের এরকম বড় গরু আছে, যেমন খামারে বা আমাদের এরকম বাড়ি ঘরের মধ্যে যেসব গরু হচ্ছে, তো আমরা এইসব গরুগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারছি না। এসব গরু বের করা যায় না সহজে। তো সেক্ষেত্রে ছোট গরুগুলো যেমন বাজারে বা হাটে যেখানেই হোক নিয়ে গিয়ে বিক্রি করা যাচ্ছে। তো এবছরে এই কুরবানি ঈদে আমরা এই গরু নিয়ে খুবই বিপাকে পড়ে গেছি। না হলে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মানে এই জীবনের যে এত কামাই সব কিছু এক কোথায় নেই খরচ। বড় গরু বেচাকেনায় অনলাইন সেবা সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা খামারিদের আমাদের বিভাগীয় কার্যক্রমের অংশ হিসাবে সারা বছর ধরে খামারিদের সাথে নানাভাবে আমরা সংযুক্ত থাকি। উঠান বৈঠক, সচেতনতা সভা, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ইত্যাদির মাধ্যমে খামারিদের আমাদের টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে থাকি। জয়পুরহাটে কুরবানি ঈদ সামনে রেখে ছোট বড় প্রায় 20,000 খামারে প্রস্তুত করা হয়েছে 3,16,828টি পশু। এর মধ্যে গরু রয়েছে 1,23,754টি। নূর তাজমিন নীর, 71। ঈদ উপলক্ষে রাজধানীর কামারশালাগুলোতেও বেড়েছে ব্যস্ততা। কুরবানির পশু কাটার নানা ধরনের সরঞ্জামাদি তৈরি এবং বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কারিগর আর দোকানিরা। তারা বলছেন ঈদের একদিন বাকি থাকলেও প্রত্যাশা অনুযায়ী এখনও ক্রেতার সমাগম নেই। যথারীতি ক্রেতাদের আবার অভিযোগ পশু কাটার নানা ধরনের সরঞ্জামাদিতে নেওয়া হচ্ছে বেশি দাম। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। দাউ দাউ করে জ্বলছে লাল শিখার আগুন। সেই লাল আগুনের চুল্লিতে দেয়া হচ্ছে একের পর এক লোহার টুকরো। তার পাশেই গরম লোহাতে হাতুড়ি পেটায় দম ফেলার ফুসরত নেই কারিগরদের। সেই চিত্র রাজধানীর কারওয়ান বাজার কামারপট্টি এলাকার। কারিগর ও দোকানিরা বলছেন ক্রেতার সমাগম বেশি থাকলেও বিক্রির পরিমাণ অন্য বছরের তুলনায় অনেক কম। অপরদিকে কেজি দর থেকে শুরু করে পিস হিসেবে বিক্রি করা হচ্ছে কুরবানির পশু কাটার নানা ধরনের দা, বটি ও ছুরি। সিজনের ফুলকে তুলনায় এবছর অনেক কম, বেচা কিনা অনেকটাই কম। এবং চাপাটি 800 টাকা কেজি, ভালো মানের যেটা নর্মাল আছে 500 টাকা 600 টাকা কেজি। পুরান দোকানে কাজই করতেছি, আর যেটি বানানোর সময় সেটা আমরা আগেই বানায় হালাইছি। আর এখন এই বানান নাই, এখন অর্ডারে যে টুকটাক কাম জারি হেডি আমরা এখন করতেছি। ভালো স্প্রিংয়ের চাপাটির কেজি আমরা 1000 টাকা বেশি, নর্মালি 600-700।
আর এমনি বডি আছে স্প্রিংয়ের 1000 টাকা কেজি, নর্মাল আছে 300, 400, 500। বিভিন্ন ছোরা আছে, মনে করেন ছুরি, এই যে এইসব ছুরি, এগুলোর দাম 1500 আছে, 2000 আছে, 1000 টাকা আছে, 500 টাকাও আছে। দা বটি ছুরি কিনতে এসে ক্রেতারা বলছেন দাম নেওয়া হচ্ছে কিছুটা বেশি। আগে যে দাম ছিল তার চাইতে দামটা একটু বেশি, কুরবানি উপলক্ষে দামটা একটু বাড়িয়ে দিয়েছে, বাট মালের কোয়ালিটি ভালো। মোটামুটি আগের তুলনায় এখনও আগেরটাই আছে, দাম বাড়েনি অতটা, এটা সবার সাধ্যেতে আসছে। কেনার চাইতে পুরনো পশু কাটার সরঞ্জামাদি ধার দিতে আসছেন বেশিরভাগ ক্রেতারা, বলছেন কামারশালার কারিগররা। কিনে না মাল, পুরান কাম বেশি, পুরান কাম। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। হজের দ্বিতীয় দিন বা মূল হজের দিন আজ। নিয়ম অনুযায়ী ৯ জিলহজ পালন করা হয় হজের মূল আনুষ্ঠানিকতা, এবং সেই নিয়ম মেনে মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে পৌঁছেছেন এখন মুসল্লিরা। বাকিরা জানাচ্ছেন আফসানা শাওন। ফজরের পর মিনা থেকে রওনা হয়ে আরাফাতের ময়দানে পৌঁছান মুসল্লিরা। আরাফাতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে হজের খুতবা শুনবেন তারা। আরাফাতের ময়দানের এই অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়। এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমায়দ, যা 34টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে। এবার তীব্র তাপদাহের কারণে আরাফাতের দিন মুসল্লিদের সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সন্ধ্যায় মাগরিবের নামাজ না পড়ে হজযাত্রীরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ 1 আজান ও 2 ইকামতে ধারাবাহিকভাবে আদায় করবেন। মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। শয়তানকে মারার জন্য 70টি ছোট পাথর সংগ্রহ করতে হয়। 10 জিলহজ ঈদুল আজহার দিন বড় জামারায় শয়তানকে 7টি পাথর মেরে কোরবানি করবেন তারা। কোরবানির পর মাথা মুন্ডন বা চুল ছাঁটার মাধ্যমে ইহরাম ত্যাগ করা হয়। এরপর স্বাভাবিক পোশাক পরা যায়। পরে সম্ভব হলে মক্কায় ফিরে কাবা শরীফ তাওয়াফ করবেন। আগামী 11 ও 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন 15 লাখেরও বেশি মুসল্লি। আফসানা শাওন, ৭১। খবর, চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। এই সফরকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লঙ্কানদের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর জাতীয় দলের স্কোয়াডে ফিরলেন পেসার এবাদত হোসেন। সবশেষ 2023 সালের জুলাই আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে চোটে পড়েন এবং মাঠের বাইরে চলে যান। আগামী 17 জুন গলে শুরু হবে প্রথম টেস্ট। 25 জুন কলম্বোয় শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। এই 2 টেস্টের বাইরেও সফরটিতে লঙ্কানদের বিপক্ষে 3 ওয়ানডে এবং 3 ম্যাচ টি20 সিরিজ খেলবে টাইগাররা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।